খেয়াল করো আমাদের এই অধ্যায় আজকে লাস্ট ক্লাস। একটা আজকে কয়েকটা ম্যাথ করাতে টাইম লাগবে, ধৈর্য ধরে আজকে ক্লাস করতে হবে, ঠিক আছে? কারণ আজকে শেষ করতে হবে এটা। আমরা ছোট্ট একটা থিওরি আছে ওটা আলোচনা করি, তারপরে আমরা অনেকগুলো ম্যাথ করবো আজকে আরো, এবং ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করবো। আমরা লাস্ট ক্লাসে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা মাপা শিখেছি, তাই না? আর আজকে আমরা শিখবো হচ্ছে সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয়। খেয়াল করবে আমাদের সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয়। তো আমাদের এই লাস্ট থিওরি বা লাস্ট টপিক হচ্ছে এটা। আমরা আসুন গোলক ঘড়ি একটি সেকেন্ড দোলক, অর্থাৎ একটা সেকেন্ড দোলককে ব্যবহার করে আমরা একটা দোলক ঘড়ি বানাই। অর্ধদোলনে বা এক সেকেন্ডে একটি বিট বা পিক দেয়। দেখো এই জিনিসটা একটু দেখো কি বলছি আমরা, অর্ধদোলনে বা এক সেকেন্ডে একটি বিট দেয়। এখন আমাদের বইয়ে এখানে বিট বা টি এই শব্দটা বলতে কি বোঝাচ্ছে সেটা একটু খেয়াল করি। আমরা মনে করলাম এটা হচ্ছে একটা দোলক ঘড়ি বা সেকেন্ড দোলকের সাম্য অবস্থা। আমরা একটা সেকেন্ড দোলককে এই পয়েন্ট থেকে ছেড়ে দিলাম, এই বিন্দু থেকে। তাহলে এই দোলকটা এখান থেকে ছেড়ে দিলে এখান থেকে এই পয়েন্টে আসে, তাহলে এই পয়েন্টটাকে আমরা বললাম হচ্ছে বি। বলো তো ভাইয়া, এ থেকে বিতে যাইতে যে সময়টা তাকে আমরা কি বলি? অর্ধদোলন। আর এইখান থেকে এখানে আসাকে বলা হয় একটা বিট বা একটা টি। তাহলে আবার এটাকে বলি হচ্ছে আমরা বিট বা হচ্ছে টি। অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাওয়াটাকে বলি আমরা একটা বিট, আবার আসাটাকে বলি আমরা একটা বিট। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এটা যদি এইখান থেকে এখানে আবার আসে তাহলে সে আরেকটা বিট দিল। তাহলে এখান থেকে এখানে গেলে আরেকটা বিট বা টি। এখন তাহলে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্যটা যদি আমরা লিখি তাহলে বলতে হবে ভাই একটা সেকেন্ড দোলক তার দোলনকালে কয়টা বিট দেয়? দুইটা। তাহলে হচ্ছে অর্থাৎ একটি সেকেন্ড দোলক তার দোলনকালে দুটি বিট দেয়। তাহলে একটা সেকেন্ড দোলক তার দোলনকালে দুটি বিট দেয়। আর আমরা সেকেন্ড দোলকের দোলনকালটা জানি কয় সেকেন্ড ভাই? 2 সেকেন্ড। তার মানে একটা বিট দিতে তার কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। এটা আমরা সেটাই বলছি যে 1 সেকেন্ডে একটা বিট দেয়। এখন আমাদের একদিনে 24 ঘন্টা মানে হচ্ছে 86,400 সেকেন্ড। তাহলে বলতো একটা সেকেন্ড দোলক দিনে কয়টা বিট দিবে? এই যে 1 সেকেন্ডে কয়টা বিট দেয়? একটা। তাহলে 86,400 সেকেন্ডে 86,400 সেকেন্ড। তাহলে লেখা হচ্ছে আমরা জানি একদিন, এখানে দিন বলতে আবার দিন আর রাত আলাদা বোঝাচ্ছে। এখানে একদিন বলতে 24 ঘন্টাকে বোঝাচ্ছি। তাহলে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা সমান হচ্ছে 86,400 সেকেন্ড। একদিন মানে হচ্ছে 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। তাহলে খেয়াল করো ভাই, আমরা এখানে উপরে লিখে রাখছি 1 সেকেন্ডে বিট দিবে একটা। তাহলে আমাদের একটা দোলক ঘড়ি তার টোটাল সময় লাগবে 86,400 সেকেন্ড। তাহলে সে কয়টা বিট দিবে? এতগুলা, যেহেতু প্রতি সেকেন্ডে একটা। তাহলে সুতরাং একটি সঠিক দোলক ঘড়ি দিনে 86,400 বিট বা দেয়। তাহলে এটা হচ্ছে আমরা একটু বক্স করে রাখি, এটা আমাদের লাগবে আজকে কয়েকবার। অর্থাৎ একটা সঠিক দোলক ঘড়ি দিনে 86,400টা বিট দেয়।
বা অনেক সময় তারা বিট না বলে টিক শব্দটাও ব্যবহার করে। তাহলে একটা দোলক ঘড়ি দিনে হচ্ছে ৮৬,৪০০টি বিট দেয় বা টিক দেয়। আমরা দেখো এখানে একটা শব্দ ব্যবহার করছে শর্টিং। তাহলে আমাদের কোনো কারণে দোলক ঘড়িটা নষ্ট হয়ে গেল। এটা নষ্ট কিভাবে হইতে পারে ভাইয়া? বলতো শীতকালে দোলক ঘড়ির দৈর্ঘ্য কিছুটা কি হয়? সংকুচিত হয়। আর সংকুচিত হলে দোলনকাল কি হবে ভাইয়া? বাড়বে। তাহলে এতে টাইমের একটা পরিবর্তন চলে আসবে। আবার গরমকালে দোলক ঘড়ির দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পায়, এতেও দোলনকালের পরিবর্তন চলে আসবে। তাহলে আমরা আজকে ওই নষ্ট ঘড়িটাকে এই থিওরি ব্যবহার করে আমরা কারেকশন করব। তা আসলে আমরা যদি এখানে আসি, আমরা এখানে দুইটা থিওরি, দুইটা কন্ডিশন। তো প্রথমে লেখা হচ্ছে এক, সিকিউতেও আছে, সিকিউতে আছে। একটি দোলক ঘড়ি দিনে 10 সেকেন্ড ধীরে বা স্লো চলে। দেখো এটার সাথে আমরা আরেকটা শব্দ আনবো, কিন্তু সেই শব্দটা একটু বুঝতে হবে। একটা দোলক ঘড়ি দিনে 10 সেকেন্ড ধীরে বা স্লো, একটু বুঝছি। এখন বলো তো ভাইয়া, প্রতি সেকেন্ডে সে কয়টা বিট দিত? ৮৬,৪০০। তাহলে মনে করো ভাই একদিনে কয়টা দিত? ৮৬,৪০০। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, মনে করো পুরো দিনে দোলক ঘড়িটা 10 সেকেন্ড ধীরে চলতেছে। তাহলে বলো তো সে 10টা বিট এখন কি দিবে? কম দিবে। তাহলে এটাকে আমরা বলি n সেকেন্ড ধীরে চলে বা স্লো চলে বা nt বিট হারায়। nt বিট হারায় এই শব্দটাও আমাদের ব্যবহার করছি। তাহলে আমাদের একটা দোলক ঘড়ি যদি দিনে n সেকেন্ড স্লো চলে, 10 সেকেন্ড স্লো চললে সে 10টা বিট কম দিবে, তাই না ভাই? n সেকেন্ড ধীরে চলে, স্লো চলে বা nt বিট হারায়। এখন তাহলে বলো তো ভাই, তোমার কাছে যে ঘড়িটা আছে, যে দোলকটা আছে, সেটা এখন কয়টা বিট দিবে একদিনে? একটা বিট হারায় গেছে তার। তাহলে নরমালি দিত ৮৬,৪০০টা। এখন সে যদি nটা বিট হারায়, তাহলে এখন কয়টা দিবে? ৮৬,৪০০ মাইনাস n। কিন্তু এটা দিতে তার কত সময় লাগবে? ৮৬,৪০০ সেকেন্ড। কারণ একদিন মানে তো ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে আসো ভাইয়া, তাহলে সুতরাং ৮৬,৪০০ সেকেন্ডে বিট দিবে সমান সমান হচ্ছে ৮৬,৪০০ মাইনাস হচ্ছে nt। তার মানে আমাদের যে এখন নষ্ট ঘড়িটা আছে, সেই নষ্ট ঘড়িটা এখন হচ্ছে ৮৬,৪০০ মাইনাস nটা বিট দিবে সেম একই সময়। এই কারণে তো সে স্লো হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন আসি, এখন ৮৬,৪০০ মাইনাস nt ব্র্যাকেট দিয়ে একটা বিট দেয় সমান সমান হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। আমরা একটু ঐকিক নিয়মে যাই এবার। তাহলে সুতরাং একটি বিট দেয় সমান সমান হচ্ছে ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n সেকেন্ডে। তাহলে সুতরাং দুটি বিট দেয় সমান সমান হচ্ছে 2 ইনটু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n সেকেন্ড। দেখো অ্যাকচুয়ালি আমরা কি বের করছি, একটু আগে লেখো তারপর আমরা বলতেছি। এই যে আমরা ঐকিক নিয়মে বের করলাম যে তার দুইটা বিট দিতে এই সময়টা লাগতেছে। এখন বলতে ভাইয়া, দুইটা বিটের যে সময় সেটাকে আমরা দোলনকাল বলি না? এই যে দেখো এখান থেকে গেলে একটা বিট, এখান থেকে আসলে আরেকটা বিট। তাহলে দুইটা বিটের যে সময় সেটাই হচ্ছে পর্যায়কাল। তার মানে আমাদের এইটা হচ্ছে পরিবর্তিত বা নষ্ট যে দোলকটা আছে তার পর্যায়কাল। তাহলে আমরা যদি এখান থেকে লিখি, তাহলে সুতরাং দোলনকাল তার টি প্রাইম সমান সমান হচ্ছে 2 ইনটু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। মানে এই হচ্ছে আমাদের ফর্মুলা। দোলনকাল টি প্রাইম সমান সমান হচ্ছে সরাসরি, আচ্ছা ৮৬,৪০০। তাহলে সরাসরি আমরা এটা ফর্মুলা হিসেবে মাথায় রাখবো। বইয়ে যেহেতু প্রমাণ করা আছে, আমরা সরাসরি এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, দ্রুত আমরা করবো। তাহলে আমাদের 2 ইনটু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস হচ্ছে n।
এখানে এনটা কি বোঝায়, যেমন 10 সেকেন্ড স্লো চলে তাহলে এন এর মান 10, বা বলবে 10টা বিট হারায় তাহলে এন এর মান 10। হ্যাঁ, নষ্ট করি না সেটা আমরা যাচ্ছি যে এখনই ওটা করবো, এই যে 2 নাম্বার ওইটাই করবো। তাহলে এই দোলনকালটা হচ্ছে পরিবর্তিত দোলনকাল, পরিবর্তিত দোলনকাল, অর্থাৎ দোলনকালটা যে এই যে চেঞ্জ হয়ে গেল সে পরিবর্তিত দোলনকাল, তাহলে সেই পরিবর্তিত দোলনকাল হচ্ছে। এবার আসো আমাদের ঘড়িটাও কখনো কখনো স্লো চলে, আবার কখনো কি চলে, ফাস্ট চলে। তাহলে ফাস্ট চললে কি হবে, সেটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশনটা। তো এটা অলরেডি ভাই করাই আছে, ভাইকে চেঞ্জ করে দিব, তোমরা উঠায়। তাহলে একটি দোলক ঘড়ি দিনে n সেকেন্ড, এখানে আমরা লিখলাম হচ্ছে দ্রুত, এখানে হচ্ছে ফাস্ট, আর বিট হারায়ের জায়গায় এখানে আছে বিট লাভ করে, বিট লাভ করে। তাহলে এইখানে বিট হারায়ের জায়গায় শব্দটা চলে আসবে হচ্ছে বিট লাভ করে। তাহলে বলো তো ভাইয়া, মনে করো সেই 10 সেকেন্ড দ্রুত চলতেছে, তাহলে বলতে এখন 10টা বিট সে কি দিবে, বেশি দিবে। তাহলে আমাদের আগে দিত 86,400টা, এখন দিবে কত, 86,400 প্লাস n। তাহলে এখানে সবগুলোর জায়গায় খালি প্লাস নিয়ে আসো, দেখো আমার হয়ে গেল, তোমরা উঠে নাও। এখানে হ্যাঁ আমরা একদিনে করবো সব কিছু। কোশ্চেনে দিনে না বলে মাঝে মাঝে বলে ঘন্টায় 10 সেকেন্ড স্লো চলে, তাহলে 1 ঘন্টা মানে কয় সেকেন্ড, 3600। তাহলে 3600 সেকেন্ড একদিনে আমরা 86,400 সেকেন্ডে বের করে নিয়ে ঘন্টা, ঠিক আছে। কোশ্চেনে ঘন্টাতেও বলতে পারি, যেমন নরমালি হিসাব করবে, এদিকে 1 ঘন্টা যদি 2টা বিট হারায়, আর একদিন মানে কয় ঘন্টা, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা কয়টা হারাবে বের করা যাবে না, তাহলে ওইখানে জাস্ট মান বসাই দিবে। হ্যাঁ, এখানে দিনের জন্য কাউন্ট করছে বইয়ে, ইউনিটটা দিনের সাথে 10 সেকেন্ড। হ্যাঁ 10 সেকেন্ড, যেমন তুমি এটা যদি ঘন্টায় কাউন্ট করে, এখানে আসবে 2 * 3600 ডিভাইড বাই 3600 প্লাস, বুঝতে পারছিস, তুমি যে কোনোটাই কাউন্ট করতে পারো, মানে যে কোনোটা। তোমার যদি 2 ঘন্টা বলে, এখানে আসবে 3600 দ্বারা 7200 বসবে, বুঝতে পারছিস। তাহলে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিচ্ছে কদিন, একদিন। উঠানো হচ্ছে সবাই। এবার দুইটা সূত্রকে আমরা একসাথে সামারাইজ করে লিখে দিই। তাহলে লেখা হচ্ছে একটি দোলকের, আমরা এভাবে লিখি, একটি দোলকের পরিবর্তিত দোলনকাল t প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে 2 * 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস n। ফাইনালি আমরা সূত্রটা এভাবে মাথায় রাখি, 2 * 86,400 ডিভাইডেড বাই হচ্ছে 86,400 প্লাস মাইনাস n। তাহলে আমরা এই প্লাসটা ইউজ করব যখন আমাদেরকে বলা হবে ফাস্ট বা দ্রুত বা বিট লাভ করে, বিট লাভ করে। তাহলে যখন এই তিনটা শব্দ বলবে তখন আমরা প্লাসের ইকুয়েশনটা ব্যবহার করব, আর যখন হচ্ছে বলা হবে হচ্ছে স্লো বা ধীরে বা বিট হারায়, তখন আমরা হচ্ছে মাইনাসের ইকুয়েশনটা ব্যবহার করব। আর এনটা কি ভাইয়া, এন হচ্ছে নাম্বারটা, কতটা বিট লাভ করে বা কতটা বিট হারায়। তাহলে এন সেটা হচ্ছে বিটের সংখ্যা, বিটের বা হচ্ছে অর্ধ দোলন সংখ্যা। মানে এই এনটা হচ্ছে আমাদের বিটের সংখ্যা বোঝায় বা অর্ধ দোলন সংখ্যা বোঝায়। কারণ কি একটা বিট মানে কি একটা অর্ধ দোলন, একটা বিট মানে হচ্ছে একটা অর্ধ দোলন, একটা বিট মানে হচ্ছে একটা অর্ধ দোলন। আমরা আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ করব এই টপিকগুলো থেকে।
প্রথমে লেখা एग्जांपल 1 সবাই একটু ধৈর্য ধরে আজকে প্রায় 14-15টা ম্যাথ করব একটু ধৈর্য ধরে एग्जांपल 1 कुवेट 2004 एग्जांपल 1 2004 আমাদেরকে বলা হচ্ছে একটি পাহাড়ের পাদদেশে একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড হলো একটি এবং আমাদের এই অধ্যায়ে অনেকগুলো সিকিউর এই টপিকটা থেকে আসছে জাস্ট এই অঙ্কগুলাই সেকেন্ড হলো সঠিক সময় হলো সঠিক সময় একটা সেকেন্ড হলো আছে যেটা পাহাড়ের পাদদেশের সঠিক সময়টা বলা হচ্ছে এটিকে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে দিয়ে গেলে সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে খেয়াল করো শব্দটা দিয়ে দিয়েছে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে তাহলে এইটা একটু আমরা বক্স করে রাখি প্রতিদিন 2 মিনিট ধীরে চলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে আমাদের কাছে চাইছে পাহাড়ের উচ্চতা নির্ণয় পাহাড়ের উচ্চতা নির্ণয় করো এই হচ্ছে আমাদের প্রশ্নটা তাই সবাই খেয়াল করে আমাদেরকে বলা হচ্ছে তুমি বুঝছো কিনা ভাই আমরা লাস্ট ক্লাসে যে থিওরি পড়াইছি আর আজকে যে থিওরি পড়াইছি ওই দুটাকে কম্বিনেশন করে একটা প্র্যাকটিস তাহলে পাহাড়ের হাইট বের করা বলো তো ভাইয়া হাইট যত মনে পড়ে পাহাড়ের হাইটের ফর্মুলাটা ছিল h ইকুয়াল হচ্ছে t প্রাইম বাই t মাইনাস 1 ইনটু r অতএব এই t প্রাইমটা কি পরিবর্তিত দোলনকাল তাহলে যে আজকে আমরা পরিবর্তিত দোলনকালটা বের করা শিখছি তাহলে এখানে খেয়াল করো প্রতিদিন 2 মিনিট ধীরে চলে তাহলে বলো তো প্রতিদিন যদি 2 মিনিট ধীরে চলে 2 মিনিট মানে কত সেকেন্ড 120 সেকেন্ড তার মানে সে কয়টা বিট হারাবে 120 টা তাহলে আসলে আমরা সলিউশন এখানে বিট হারাবে সমান সমান হচ্ছে 2 ইনটু 60 সমান সমান হচ্ছে 120 তাহলে হচ্ছে ধরি প্রথম অঙ্ক যেটা একটু সাজায় করে দিই পাহাড়ের উচ্চতায় পরিবর্তিত দোলনকাল সমান সমান হচ্ছে t প্রাইম তাহলে সুতরাং t প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে 2 ইনটু 86400 ডিভাইডেড বাই 86400 বলো তো ভাই b এখানে বলে দিয়েছে ধীরে চলতেছে বা হারাচ্ছে তাহলে কত হবে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস n তাহলে এখানে ভ্যালু বসাও 2 ইনটু 86400 ডিভাইডেড বাই 86400 মাইনাস 120 তাহলে ভাই কত আসে 2.9 একটু বেশি মান বলো তাহলে কিন্তু চেঞ্জ করে পুরাটা না নাইলে অনেক বেশি চেঞ্জ চলে আসবে 002781641 সেকেন্ড পুরাটি নিচে এই কারণে বলো তো ভাইয়া নরমালি দোলনকাল কয় সেকেন্ড 2 সেকেন্ড দেখো এটা চেঞ্জটা দেখো 2.002 তুমি যদি 3 ঘর নাও এখানে যে চেঞ্জটা খুবই সামান্য আসবে ওই কারণে এইখানে ম্যাথের ক্ষেত্রে পুরো ভ্যালু থাকবে তাহলে এবার খেয়াল করো তাহলে আমরা জানি h ইকুয়াল t প্রাইম বাই t মাইনাস 1 ইনটু r তাহলে t প্রাইমের মান বসায় দাও t প্রাইমের মানটা হচ্ছে 2.002781 তারপর কত আছে 641 লিখেছি আচ্ছা ডিভাইডেড বাই বলো তো সঠিক সময়টা কত 2 মাইনাস 1 হ্যাঁ সেকেন্ড হলো সঠিক সময় 2 সেকেন্ড তাহলে ডিভাইডেড বাই r হচ্ছে 6400 আমরা কিলোমিটারে বসাই না তাহলে বলতে হবে এটা সেকেন্ড সেকেন্ডে একক কাটা তাহলে r এর মান কিলোমিটারে বসালে এটাও ডাইরেক্ট কিলোমিটারে চলে আসবে কারো আসছে তাহলে কত আসে 8.9 তাহলে হচ্ছে 8.9 কিলোমিটার এবং এই থিওরি থেকে আমরা একটু পরে দেখব বুয়েটও খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে 2018 সালে
আজকে একটু দ্রুত করবা যাতে সবগুলো শেষ করতে পারে। এক্সাম্পল 2, এটা হচ্ছে রুয়েট 2004-05। রিপোর্ট নিলে 9.6 আছে। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট নিলে 9.6 আছে। 9.6 আছে। কত নিলে? 3 ঘন্টা নিলে। 3 ঘন্টা নিলে। ওই যে চেঞ্জটা করলে এখানে অল্প হয়ে যায়, ওই জন্য নিবা পুরা ঘন্টা নিবা, তাহলে সঠিক একদম কারেক্ট মার্কে চলে আসবে। দেখো, তাপের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, তাপের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এমনভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে 2.041 সেকেন্ড হল। কি বলে দিছে ভাই? এটা টি প্রাইম বলে দিছে। আমাদের বলা হচ্ছে পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত সেকেন্ড ধীরে চলবে? সবাই খেয়াল করো, এখানে এই শব্দটা বক্স ঘন্টা, খেয়াল করে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে দেখতে কোনো ঝামেলা নেই। তাহলে আমাদেরকে এই ঘন্টাটা বক্স করে রাখবে। আমাদেরকে যে সূত্রটা আমরা পড়ছি সেটা শিখছি দিনে, কিন্তু এটা নিয়ে আসছে কিসে? ঘন্টা। তাহলে আমরা অঙ্কটা দুই ভাবে করতে পারবো। এক, তুমি ৮৬,৪০০ না বসায় ৩৬০০ দিয়ে করলে ডিরেক্ট ঘন্টায় চলে আসবে। আর দুই, তুমি ৮৬,৪০০ বসায় এর মান বের করবা, তাহলে সেটা কয় ঘন্টায় আসবে? ২৪ ঘন্টায়। ওইখান থেকে 1 ঘন্টায় নিয়ে আসতে পারবো। দুই ভাবে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? তাহলে কোনটা দিয়ে করবো? ৩৬০০ দিয়ে করি নাকি? তাহলে আসো আমরা সলিউশন এখানে একটু লিখে দিই। 1 ঘন্টা সমান সমান হচ্ছে ৩৬০০ সেকেন্ড। 1 ঘন্টা সমান সমান হচ্ছে ৩৬০০ সেকেন্ড। তাহলে সুতরাং পরিবর্তিত দোলনকাল টি প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে 2 ইনটু ৩৬০০ ডিভাইডেড বাই হচ্ছে ৩৬০০ ধীরে বলছে না? হ্যাঁ, ধীরে মাইনাস n। জাস্ট এটা একটু খেয়াল করবে। তোমাকে যদি দিনে বলে তুমি এখানে ৮৬,৪০০ বসায় দেবে, আর ঘন্টায় বসলে ৩৬০০ বসায় দিলেই হবে। তাহলে এখন মানগুলো বসাও। টি প্রাইমের ভ্যালু বলে দিছে 2.041 সমান সমান হচ্ছে 2 ইনটু ৩৬০০ ডিভাইডেড বাই হচ্ছে ৩৬০০ মাইনাস n। একটু ক্যালকুলেট করো, বাকিটা পারবা করে। ভাইকে n এর মানটা বলো, n এর মানটা কত আসছে? 72.32। হ্যাঁ, ঠিক আছে, 72.32 সেকেন্ড। আর ভুল করে কেউ যদি ৮৬,৪০০ বসায় দাও, ওইটা কিসে আসবে বলো তো ভাইয়া? দিনে, পুরা দিনে। তখন ওইটাকে 24 দ্বারা ভাগ করলে তুমি কিসে পেয়ে যাবে? 1 ঘন্টায় পেয়ে যাবে। ওইটা দিয়েও করতে পারবো অঙ্কটা। তাহলে n এর মান এখান থেকে ক্যালকুলেট করলে আসছে, অর্থাৎ দিনে ঘন্টায় সে হচ্ছে 72.32 সেকেন্ড কি চলবে? ধীরে চলবে। দেখো एग्जांपल 3, এটা টেক্সটাইলে আসছে। বুঝতেই পারতেছো সব ইউনিভার্সিটি এখান থেকে কোশ্চেন আসতেছে। টেক্সটাইল 2002-03 সালে বলা হচ্ছে শীতের ফলে, এটা ছিল তাপের ফলে, এটা হচ্ছে শীতের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হ্রাস পেল। শীতের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হ্রাস পেল। এর ফলে দোলকটি দিনে
200 সেকেন্ড ফাস্ট হয়, 200 সেকেন্ড ফাস্ট হয়। আমাদের প্রশ্ন হচ্ছে পরিবর্তিত দোলনকাল কত, পরিবর্তিত দোলনকাল কত। এটা নিজেরাই পারবা না, করে ফেলো প্রশ্নটা লেখো, লিখে করে ফেলো। আমাদের বলা হচ্ছে শীতের পরে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হ্রাস পেল, এরপরে দোলক কি দিনে, দেখো এই জিনিসগুলো খেয়াল রাখবে, দিনে বলতেছে না ঘন্টায় বলতেছে। তাহলে আমাদের এখানেও বলছে দিনে 200 সেকেন্ড ফাস্ট হয়, পরিবর্তিত দোলনকাল বের করো। তার মানে তোমার কাছে টি টাইম জানতে চাইছে 1.99। দেখো অন্যদের আসে কিনা। টি প্রাইম ইজ ইকুয়াল আসবে হচ্ছে 2 ইনটু 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস হচ্ছে n, কারণ ফাস্ট বলছে। তাহলে 2 ইনটু 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস হচ্ছে 200। তাহলে দেখ কত আসে, থাকবে চলো মোবাইলটা চলে, এটা একটু পোস্ট করো, তাইতো না আচ্ছা দেখ এটা কত আসে চলছে দেখো স্যার শুয়ে বেশি হট হয়ে গেছে, আমার কিছু পানি বললে হবে শুনে পানি। 4 নাম্বার দেখো, এটার পরে আমরা বুয়েটের যে ম্যাথটা আছে, খুব সুন্দর একটা ম্যাথ আছে, এটা দেখো 4 নাম্বার চুয়েট 2015 এক্সাম্পল 4 চুয়েট 2015। তো এখানে বলা হচ্ছে একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি। দেখো বলা হচ্ছে একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি। তার মানে কি ভাই নষ্ট করি, তাই না? 2 সেকেন্ডের বেশি, ফলে তার দিনে 20 সেকেন্ড ধীরে চলে। এর দৈর্ঘ্য কত পরিবর্তন করলে, এর দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক 2 সেকেন্ড বলতে, ঠিক 2 সেকেন্ডে তুলবে। তো দেখো ভাই এটা আসছে 2015 সালে, আর 2018-তে এরকমই একটা ম্যাথ বইটা আসছে, আমরা এটা একটু খেয়াল করি। এখন তোমাকে বলা হচ্ছে এর দৈর্ঘ্য কত পরিবর্তন করলে এটা 2 সেকেন্ডে তুলবে। তার আগে আমরা একটু খেয়াল করি, তোমরা আগে এদিকে একটু খেয়াল করো, পরে দেখো। আমরা t ফর্মুলা জানি হচ্ছে 2π√L/g, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থানটা। আর যদি অস্বাভাবিক অবস্থানটা লিখি t প্রাইম, সেটা হচ্ছে এগুলা লেখো না 2π√L'/g। তাহলে একটাকে যদি একটা দ্বারা ভাগ করে দিই, t প্রাইম বা t সমান সমান √L'/L, তাহলে তুমি খেয়াল করো তো এখান থেকে L প্রাইমের মানটা তোমাকে বের করতে বলছে। t তো জানো 2 সেকেন্ড, তার মানে t প্রাইম বের করতে হবে, আর t প্রাইম বের করা আমরা জানি আজকে। তাহলে আসো আগে t প্রাইমটা বের করি। তো এখানেও দেখো কি বলছে, দিনে। তাহলে এই শব্দগুলো বক্সে রাখি, দিনে। তাহলে আসো আমরা সলিউশনে যদি আসি, সলিউশন বাংলা লিখলাম না, তাহলে t প্রাইম ইকুয়াল হচ্ছে 2 * 86,400 ডিভাইডেড বাই হচ্ছে 86,400 দিনের ধীরে চলে বলছে, তাহলে মাইনাস হচ্ছে 20। দেখো তো ভাই কত আসে, 2.300 তাহলে পরিবর্তিত দোলনকালটা আমরা পেয়ে গেলাম। তাহলে লেখা হচ্ছে এখন প্রাথমিক অবস্থায়, তাহলে প্রাথমিক অবস্থায় t ইকুয়াল হচ্ছে 2π√L/g, আর পরবর্তীতে সেটাকে আমরা t প্রাইম ধরলাম, এটাকে ধরলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। ডাইরেক্ট লিখতে হবে,
হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করে যে দেখাচ্ছি, তাহলে আমরা একটাকে একটা দ্বারা ভাগ করে দিলাম, 2 ভাগ হচ্ছে 1, তাহলে 2 ভাগ 1 দিলে এখান থেকে দেখো মান বসাই দাও, তাহলে n প্রাইম ইকুয়াল স্কয়ার করে দিলাম ভাইয়া, n ইনটু t প্রাইম ডিভাইডেড বাই t তার হোল স্কয়ার, তাহলে এখানে মানটা নিয়ে আসো ভাই, n প্রাইম ইকুয়াল হচ্ছে n ইনটু t প্রাইমের ভ্যালু বসাও 2.0046307 ডিভাইডেড বাই 2 তার স্কয়ার, l এর মান বসায় আলা, l এর হবে কাছে, তাহলে এটা কত আসে দেখো, বা l প্রাইম ইকুয়াল হচ্ছে 1.0000000 1.300 আর লাগবে না। তাহলে বলো তো ভাইয়া, আমরা মহাকর্ষ অধ্যায়ে পরিবর্তনগুলো বের করা শিখেছি। শতকরা পরিবর্তন কিভাবে বের করি? উপরে আসে ডেল এর আর নিচে আছে কি আদি অবস্থানটা, তাহলে দেখো শতকরা পরিবর্তন, তাহলে শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তনটা যদি আসে, আমরা শতকরা পরিবর্তন তাহলে সমান সমান উপরে আসবে ডেল এর, নিচে আসবে আদিটা, কিন্তু হচ্ছে 100%, তাহলে ডেল এল, তাহলে এটা থেকে আমরা কত বিয়োগ করব বলতে হয়, এল প্রাইম মাইনাস হচ্ছে এল ডিভাইডেড বাই এল ইনটু হচ্ছে 100%, তাহলে এল প্রাইমের মান বসাও 1.004631 এল মাইনাস হচ্ছে এল ডিভাইডেড বাই এল ইনটু হচ্ছে 100%, তাহলে এখানে ভাইয়া কাটাকাটি করে 100 দ্বারা গুণ দাও, দেখো রেজাল্টটা কত আসে, তার একটু দেখি কত আসে, 0.046%, এখানে অ্যানসার এটা দেওয়া, এটা আসছে না? এটা এই যে সরাসরি এটা হ্যাঁ করতে পারো, মুখস্থ থাকলে করতে পারো, t প্রাইম বাই t ইকুয়াল রুট ওভার l প্রাইম বাই l, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। এখানে 000 ওদিকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা বুয়েটের ম্যাথটা যাই, এটা সুন্দর ম্যাথ দিছে এবার, এবং একটু বুঝার আছে, সেম এই ম্যাথটা কিন্তু একটু কনসেপ্ট দিয়ে দিছে এখানে, তো যাদের বেশি লেখো एग्जांपल কত ভাই, এটা 5, এটা হচ্ছে বুয়েট 2017-18, एग्जांपल 5 বুয়েট 2017-18, एग्जांपल 5 বুয়েট 2017-18, তোমরা প্রশ্ন লেখো। বলা হচ্ছে একটি সেকেন্ড ঘড়ি পাহাড়ের পাদদেশে ঠিক সময় দেয়, ঠিক সময় দেয়। কোশ্চেনটা দেখো সুন্দর করে লেখো, এখানে বোঝার আছে, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠলে 2 ঘন্টায়, দেখো এতক্ষণ অঙ্ক করছি দিনে, অঙ্ক করছি 1 ঘন্টা, এরা নিয়ে আসছে কয় ঘন্টা? 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় 8 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। দেখো বলা হচ্ছে 2 ঘন্টায় 8 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। আমাদের প্রশ্ন বলা হচ্ছে পাহাড়ের উচ্চতা কত, উচ্চতা কত, আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে পাহাড়ের চূড়ায় সঠিকভাবে কাজ করতে হলে আগে কাজ করতে হলে দৈর্ঘ্য কত পার্সেন্ট পরিবর্তন করতে হবে? বলো তো ভাই, আমরা এই টাইপের ম্যাথগুলা তোমাদের খাতায় যে ম্যাথগুলা করছি 2002 সাল থেকে আসা শুরু হয়েছে, সেম ম্যাথটাই আবার 2000 কত আসছে ভাই? 17 থেকে।
তাহলে হচ্ছে আমাদের পাহাড়ের চূড়ায় সঠিকভাবে কাজ করতে হলে দৈর্ঘ্য কত পার্সেন্ট পরিবর্তন করতে হবে? হ্যাঁ, 2 ঘন্টায় 8 সেকেন্ড সময় কাটতে হবে। হ্যাঁ, পরিবর্তন হলে সাধারণত পার্সেন্টেজ নিলে সুন্দর যে এত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে। এবার আসো ভাইয়া, সেকেন্ড যে প্রশ্নটা, ওটা তো চুয়েটে যে প্রশ্নটা আছে 15 ওটার মতো, তাই না ভাইয়া? সঠিক সময় দেখাতে হলে তাকে টাইম দিতে হবে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। এখন আসো আমাদের পাহাড়ের হাইটটা নিয়ে আমরা যদি আসি, উচ্চতাটা বের করব। তার আগে এখানে এই লাইনটা একটু খেয়াল করো। 8 সেকেন্ড সময়ের পার্থক্য দেখা। দেখো পরীক্ষার হলে তোমার মাথায় এই যে ঘুরবে যে ধীরে চলে নাকি স্লো ফাস্ট চলে। এতগুলো অঙ্কে কি বলছে? ধীরে বা ফাস্ট। আর এরা এমন কিছু না বলে তারা বলছে পার্থক্য দেখায়। পরীক্ষার হলে টেনশনে এটা কি ধীরে হবে না ফাস্ট হবে, এটাই মাথায় ঘুরছে। এখন বলো কোনটা হবে? না না, সেটা দেখ, এটা বুঝতে হয়। তার মানে তারা এইখানে আরো তোমাকে ইনফরমেশন দিয়ে দিছে। তা আসো ভাইয়া আমরা একটু সাজায় লিখে নিই, যেহেতু আমরা একাডেমিকে আছি। দেখো সলিউশন, ই সমানুপাতিক হচ্ছে 1/√3। সবাই খেয়াল করি, ই সমানুপাতিক হচ্ছে 1/√3। ভাই ব্যাখ্যাটা লিখে দিই যাতে আমরা পরবর্তীতে না ভুলি। ই সমানুপাতিক আমরা জানি 1/√3। এবার বলতো উপরে উঠলে জি এর মান কি হয়? কমে। তাহলে জি এর মান যদি কমে দোলনকাল বাড়বে। তাহলে দোলনকাল বাড়া মানে কি হবে? স্লো হবে, ধীরে চলবে। তার মানে 8 সেকেন্ড ধীরে চলবে। বুঝছি? তার মানে দেখো 2000 সালে যে অঙ্কটা আসছে ওইটাই আসছে, কিন্তু একটু কনসেপ্ট দিয়ে দিচ্ছে। পরীক্ষার হলে তোমার মাথায় এটাই কি ব্যাপার, এটা ধীরে না ফাস্ট, এটা বললো না কেন? তাহলে আসলে আমরা এই যে ব্যাখ্যাটা লিখে দিই যে পাহাড়ের উচ্চতায় জি হ্রাস পাবে, ফলে দোলনকাল ই বৃদ্ধি পাবে। তাহলে আমাদের জি হ্রাস পাবে, দোলনকাল ই বৃদ্ধি পাবে। কত? দোলনকাল ই যদি বৃদ্ধি পায় তাহলে দোলক ঘড়ি কি চলবে? ধীরে চলবে। তাহলে হচ্ছে সুতরাং দোলক ঘড়ি ধীরে চলবে। তাহলে আমাদের দোলক ঘড়িটা হচ্ছে ধীরে চলবে। এখন খেয়াল করো ভাইয়া, আমাদেরকে এখানে বলছে তারা 2 ঘন্টায় 8 সেকেন্ড ধীরে চলে। তাহলে আমরা এখন এটা বলতে পারি না, তাহলে 2 ঘন্টা সে 8 সেকেন্ড ধীরে চলবে। তাহলে 1 ঘন্টায় কয় সেকেন্ড ধীরে চলবে? 4 সেকেন্ড, তাই না? তার মানে আমরা যদি তাহলে আমরা এখানে যদি আসি, দেখো 2 ঘন্টায় ধীরে চলে, 2 ঘন্টায় করা যাবে, কিন্তু 2 ঘন্টা দিয়ে আমাদের বই আবার কোনো ম্যাথ করে না। ঠিক আছে, এখন এগুলা করলে আবার কলেজ লেভেল, যেহেতু তুমি একাডেমিক, তুমি বইটাও দিয়ে করাই ভালো, কারণ অ্যাডমিশনে কোনো সমস্যা নেই। তুমি 3600 জায়গায় এখন কত বসাই দিবা? 500 বসাইলে সেম অ্যান্সারই আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু একাডেমিক যেহেতু আমরা তো এখন অ্যাডমিশন লেভেলে যাই নাই, সো আমরা একাডেমিক সূত্র দিয়ে করি। তাহলে 2 ঘন্টায় ধীরে চলে সমান সমান হচ্ছে 8 সেকেন্ড। তাহলে সুতরাং 1 ঘন্টায় ধীরে চলে হচ্ছে 8/2 সমান সমান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে হচ্ছে আমরা জানি 2400 বের করতে পারো, কিন্তু 1 ঘন্টা দিয়েও করে দিতে পারো। তাহলে আমরা জানি টি প্রাইম সমান সমান হচ্ছে 2 * 3600 ডিভাইডেড বাই হচ্ছে, আর সব যেহেতু একাডেমিক বাই আমাদের স্যাররা তাদের পাণ্ডিত্য দেখানোর সময় অনেক সময় উঠাট অঙ্ক বললে কেটে দেয়। তাহলে তুমি এই যে 3600 দিয়ে যে আমি করাচ্ছি, এখন আমার মনে একটু ভয় আছে যে তোমার সামনে কেটে দেয়, কারণ বই তো সূত্র দেওয়া কত দিয়ে ভাই? 3600 দিয়ে। তো ভাইয়া যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের বইয়ে সূত্রটা দেওয়া কত ভাইয়া? 86400 দিয়ে। তো ভাইয়া সাজেশন থাকবে একাডেমিক লেভেলে তুমি একদিন দিয়েই করো, বাট অ্যাডমিশনে 2 ঘন্টা 1 ঘন্টা যেতে পারো, পড়ো, আমি দিলাম অঙ্ক হবে। বুঝছি ভাই? তাহলে আসো আমরা 3600 দিয়ে করি। 3600 মাইনাস হচ্ছে n, তাহলে মান বসো ভাইয়া 2 * 3600 ডিভাইডেড বাই হচ্ছে 3600 মাইনাস n হচ্ছে 4, কত আসে ভাই? আচ্ছা দেখে 2.00224694 সেকেন্ড। তাহলে বলো তো ভাইয়া, আমরা আজকে ক্লাসে শুরু করছি পাহাড়ের হাইট বের করা দিয়ে। তাহলে হচ্ছে আমরা জানি h
সমান সমান হচ্ছে t প্রাইম বাই t মাইনাস 1 ইনটু হচ্ছে r। তাহলে t প্রাইমের ভ্যালু বসাও 2.002224694 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইনটু হচ্ছে 6400 কিলোমিটার। কত আসছে কারণ 7.19 তাহলে 7.12 লিখে দিই বা 119 যাই কিলোমিটার। এবার তার কথা না খেয়াল করো, বুয়েটের যে প্রশ্নটা আছে এটার মধ্যে তারা দুইটা কনসেপচুয়াল জিনিস রেখে দিয়েছে। একটা তো আমরা দেখলাম যে এটা ধীরে চলবে নাকি ফাস্ট চলবে সেটা তোমার উপর ছেড়ে দিচ্ছে, তুমি বুঝে করো। আরেকটা চেঞ্জ এখানে রাখছে, চুয়েটের যে ম্যাথটা আমরা করছিলাম যে দৈর্ঘ্য কত পার্সেন্ট চেঞ্জ করতে হবে, এখানেও কিন্তু তাই চেয়েছে, কিন্তু দুটার মধ্যে আলাদা আছে। চুয়েটের যে অঙ্কটা ছিল ওইখানে এক্সপেরিমেন্টটা একই স্থানে করা হয়েছে, যার কারণে জি এর মান সেম ছিল, তাই না ভাই? কিন্তু এখানে একটা হচ্ছে উপরে একটা হচ্ছে কি নিচে, তার মানে এখানে কার কার মান চেঞ্জ হবে বলতে ভাই? জি এর মানও চেঞ্জ হবে, আবার তোমাকে বলছে এল এর মান পরিবর্তন করে এটা সমান করো, তার মানে এল এর মানেরও কি আসবে? চেঞ্জ আসবে। তাহলে আমরা এখান থেকে যদি লিখি 2 নাম্বারটায় যে আমরা জানি t হচ্ছে 2 পাই রুট ওভার l বাই g। তাহলে এইখান থেকে বলো তো ভাইয়া আমরা যদি এটাকে এভাবে লিখি, সুতরাং t প্রাইম ডিভাইডেড বাই t, বুঝে বুঝে একটু বলি, রুট ওভার l প্রাইম ডিভাইডেড বাই l ইনটু রুট ওভার g ডিভাইডেড বাই g প্রাইম। এটা বুঝে বুঝে, তাই না ভাই? আমাদের সম্পর্কটা সমানুপাতিক, এই যে l এর সাথে আর g এর সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এটা উপর আছে, এটা বুঝে গেছে? তাহলে আমরা মান বসাই। এখন বলো তো ভাইয়া, কোশ্চেনে তোমাকে একটা ইনফরমেশন তারা বলে দিছে, কি বলছে ভাই? তারা বলতে দিচ্ছে সঠিক সময় দেখাবে। এই কথার মানে কি বলো তো ভাই? t প্রাইম আর t সমান হবে। কোশ্চেনে এটা বলছে না যে কোশ্চেনে বলে দিছে সঠিক সময় দেখাবে, তাহলে সঠিক সময় যদি দেখায় তাহলে t প্রাইমটা অবশ্যই কার সমান হবে? t এর সমান হবে। তাহলে আমরা t আর t প্রাইম যদি কেটে দিই তাহলে 1 সমান সমান থাকবে রুট ওভার l প্রাইম বাই l ইনটু হচ্ছে g ডিভাইডেড বাই হচ্ছে g প্রাইম। এখানে একটু লিখে রাখো, এখন গরম গরম বুঝতেছো, 2 মাস পরে বুঝবা না যে কেমনে কেটে দিলাম। তাহলে যেহেতু t প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে t, কারণ সঠিক সময় দেখাবে, সঠিক সময় দেখাবে। তাহলে যেহেতু সঠিক সময় দেখাবে তাহলে এই দুটো টাইম অবশ্যই সমান হবে, তাই আমরা এটা কেটে দিলাম। তো ভাই আমরা এখানে যদি একটু সাজায় লিখি, এখানে আসবে হচ্ছে l প্রাইম স্কয়ার করে দিলাম আর কি, তাহলে 1 সমান সমান আসবে l প্রাইম বাই l ইনটু হচ্ছে g ডিভাইডেড বাই g প্রাইম। আমাদের টার্গেট l প্রাইম বের করা, তাহলে l প্রাইম আসবে হচ্ছে g প্রাইম বাই g ইনটু হচ্ছে l। তাহলে l প্রাইমের ভ্যালুটা আসবে হচ্ছে g প্রাইম বাই g ইনটু হচ্ছে l। এখন তোমরা মহাকর্ষ অধ্যায় বা g প্রাইমের সূত্র পড়ছিলাম, কত ছিল? g প্রাইম is equal to r divided by r plus h star whole square ইনটু হচ্ছে g। তাহলে এটা একটু পাশে রাফাদারে লিখে রাখি, g প্রাইম বাই g সমান সমান r divided by r plus h whole square। বলতে এটা বলতে পারি কিনা আমরা? পারা যায় না? তাহলে এই যে g প্রাইম বাই g এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দেব, g প্রাইম বাই g এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দেব। না, তোমাকে বলছে যে l এর কত চেঞ্জ হয় না এটা সমান করবে, l এর চেঞ্জ হয় না। দেখো প্রশ্নটা আরেকবার দেখো, বলা হচ্ছে দৈর্ঘ্য কত পার্সেন্ট পরিবর্তন করে সমান বানানো যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ভাই এই মানটা এখানে থেকে বসাবো, তাহলে l প্রাইম সমান সমান g প্রাইম বাই g, তাহলে হচ্ছে r ডিভাইডেড বাই r প্লাস h তার হোল স্কয়ার ইনটু হচ্ছে l। তাহলে দেখো তো ভাই তুমি r এর মান জানো, h এর মান আগের অঙ্কে বের করছি, মানগুলো বসাবো। তাহলে এখানে আসবে হচ্ছে l প্রাইম সমান সমান হচ্ছে 6400 ডিভাইডেড বাই হচ্ছে 6400 প্লাস 7.119 তার হোল স্কয়ার ইনটু হচ্ছে l। দেখো কত ওইটা
0.99 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের এল প্রাইমের ভ্যালু আসছে হচ্ছে এল প্রাইম ইকুয়াল 0.997779 এল তাহলে এল প্রাইমের ভ্যালু আসছে হচ্ছে 0.999 আচ্ছা তাহলে এবার পরিবর্তন ভাই পরিবর্তনটা বের করো তাহলে সুতরাং দৈর্ঘ্যের পরিবর্তন সমান সমান হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল ইনটু হচ্ছে 100% তো ডেল এল মানে হচ্ছে এল প্রাইম মাইনাস এল ডিভাইডেড বাই এল ইনটু হচ্ছে 100% বলতে এইটা লিখবো নাকি এল মাইনাস এল এল মাইনাস এল প্রাইম বড়টা থেকে ছোটটা তাহলে এখানে বিয়োগ করো বিয়োগ করলে কত আছে এল হচ্ছে এল মাইনাস 0.997779 এটা কি লিখছি এল নিজে থাকে নিজে তাহলে এটা হচ্ছে এল ডিভাইডেড বাই এল এটা হচ্ছে 100% ফাইনাল রেজাল্টটা কত হয় কত 0.22 হ্যাঁ আল্লাহ 22% আর আছে 222 ওই হলো আর 22 লিখলাম তাহলে দেখো ভাই একই ম্যাথ প্রায় 10-12 বছর পরে বইটা আসছে কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে তার মানে তুমি অঙ্কগুলো বুঝে ভালো করে পারলে পারা যাবে অত চুয়েটার এটা মেইন পার্থক্যটা কি বলতেই যায় চুয়েটারটা একই স্থানে করছে আর এটা ভিন্ন স্থানে করছে যার কারণে জি এরও ভেরিয়েশন চলে আসছে দেখো কুয়েট 2018-19 एग्जांपल কত হয় 6 কুয়েট 2018-19 কুয়েট 2018-19 एग्जांपल 6 তো বলা হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে খেয়াল করি ভাইয়া সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে উক্ত দোলকে দিনে কত সময় পরিবর্তিত হবে আমাদেরকে বলা হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে উক্ত দোলককে দিনে কত সময় পরিবর্তন হবে কেউ বলতো চাইছে কি n এর মান চাইছে কি n এর মান দেখো কত সময় পরিবর্তন হবে nটা কি 10 সেকেন্ড ফাস্ট বা 10 সেকেন্ড ধীরে তার মানে n এর মান বের করতে বলছে তাহলে n এর মান বের করতে হলে তোমাকে কি জানা লাগবে ভাই t প্রাইম তাহলে t প্রাইমটা আমরা বের করব এই যে এই ইনফরমেশনটা থেকে তাহলে দৈর্ঘ্য 1% কমায় ফেলছো ভাই তাহলে আমাদের দৈর্ঘ্য যদি 1% কমা তাহলে ধরি আদি দৈর্ঘ্য L1 সমান সমান হচ্ছে l তাহলে সুতরাং পরিবর্তিত দৈর্ঘ্য খেয়াল করবে দৈর্ঘ্য 1% কমাইছে তাহলে এখন কত হবে L1 মাইনাস বা L মাইনাস 1% অফ L তাহলে এটা আসবে হচ্ছে L মাইনাস 1% অফ L তাহলে L মাইনাস 0.01 L তার মানে আসবে হচ্ছে 0.99 L তাহলে খেয়াল করবে আমরা এই দুইটা বলতো তো ভাইয়া দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি বর্গের সমানুপাতিক তাহলে আমরা জানি t প্রাইম ডিভাইডেড বাই t সমান সমান √l প্রাইম ডিভাইডেড বাই l যে একটু আগে কে জানতে জিজ্ঞেস করছো তুমি যদি ডাইরেক্ট লিখতে পারো তুমি অবশ্যই এটাও লিখতে পারবা ডাইরেক্ট তাহলে এখান থেকে আমরা t প্রাইমের ভ্যালুটা একটু বের করি বা t প্রাইম সমান সমান হচ্ছে t √l প্রাইম ডিভাইডেড বাই l বা t প্রাইম ইজ ইকুয়াল t এর মান বসাতো ভাই বলতে একটা সেকেন্ড দোলক বলে দিছে তার মানে 2 সেকেন্ড তাহলে 2 সেকেন্ড ইনটু হচ্ছে l প্রাইম 0.99 l ডিভাইডেড বাই l তাহলে t প্রাইমের ভ্যালুটা কত আছে 1.99
আচ্ছা, ভাল লাগবে না এত সেকেন্ড। তাহলে আবার আসো, আবার এখন তোমাকে বলছেন এই যে দেখো এখানেও তারা একটা জিনিস রেখে দিতে হবে। এখন কি তুমি ফার্স্টে সূত্র বসাবা নাকি স্লো সূত্র বসাবা? দেখো তো এখানে দৈর্ঘ্য কম আছে, তাহলে দৈর্ঘ্যের সাথে সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে দৈর্ঘ্য কমলে দোলনকাল কমবে, দোলনকাল কমলে ফাস্ট হবে। আমরা ফার্স্টের সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে ভাই? তাহলে আবার টি প্রাইম ইকুয়াল হচ্ছে 2 ইনটু, এটা দিনে বলছে কিন্তু, হ্যাঁ, 2 ইনটু 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস হচ্ছে n, তাহলে এখানে আসবে 1.989975 সমান হচ্ছে 2 ইনটু 86,400, 86,400 প্লাস n ডট ডট ডট, nটা কত আসবে? 435। আচ্ছা দেখো দশমিক কত নাকি ওইটাই? হ্যাঁ বলো। 400 2.6। আচ্ছা 2.6। এক অঙ্ক বাছাই করো, সেটা বইয়ের 2007-08 আসছে। এরপর আমরা নতুন অঙ্কে ঢুকে যাবো এটার পরে। আর যারা নাম আছে তারা দেখতে পারো, রেকর্ড আছে, পরে রাত্রে দেখে নিও। এক্সাম্পল 4, এটা লেখেন বইয়ে 2007-08। তাহলে দেখো আমাদের এক্সাম্পল 7 বইয়ের 2007-08, এটা সবাই বাছাই করো। লেখ হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলকটি দিনে কত সময় হারাবে? এটা নিজেরা বাছাই করো। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বলতো, ওইটা আর এটা সেম অঙ্ক, তাই না? এটা নিজেরা বাছাই করবে। তো এই ছিল ভাই আমাদের আজকের যে থিওরিটা পড়ছি, ওই রিলেটেড ম্যাথগুলো, ঠিক আছে? ওই রিলেটেড ম্যাথগুলো প্রায় 7টা ম্যাথ, এবং তোমরা দেখছো যে প্রতিটা ম্যাথে কিন্তু রিপিট করতেছে, তাই না ভাই? প্রতিটা ম্যাথই রিপিট করতেছে। আমরা আসো এখন সুন্দর একটা ম্যাথ দিয়ে ভিন্ন টাইপের ম্যাথে যাবে। এটা আসছে আইআইটি 2019, আইআইটি 2019 এক্সাম্পল 8, আইআইটি 2019। এটা আমরা বাংলায় লিখি প্রশ্নটা। এক্সাম্পল 8, আইআইটি 2019। আইইউটি না আইইউটি আইইউটি আমার কাছে বলা হচ্ছে একটি সরল দোলক, একটি সরল দোলক সরল সন্দিগ্ধ স্পন্দনে দুলছে, পুরাটা লিখলাম না, HHM এ দুলছে, যার সর্বোচ্চ গতিশক্তি K1। তাহলে আমাদের একটা দোলক আছে যেটা নরমালি দুলতেছে, যার সর্বোচ্চ গতিশক্তি সেটা হচ্ছে K1। বলা হচ্ছে যদি দোলকটি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে সর্বোচ্চ গতিশক্তি হয় K2। তাহলে যদি দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে সর্বোচ্চ গতিশক্তি হয় K2। আর আমাদের প্রশ্নে বলছে K2 ইকুয়াল হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের একটা দোলক আছে, যে দোলকটা HHM এ দুলতেছে, যার গতিশক্তিটা তারা বলে দিচ্ছে K1,
তোমাকে বলা হচ্ছে যদি দোলকটার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে সর্বোচ্চ গতিশক্তিটা চেঞ্জ হয়ে যায় k2, তাহলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে k2 এর মানটা কত। তাহলে আসো ভাই আমরা যদি সলভে যাই তার আগে বলো তো HH এর সর্বোচ্চ গতিশক্তির ইকুয়েশনটা কি ছিল? হাফ k a স্কয়ার কিংবা হাফ যেটা ছিল ওমেগা m স্কয়ার a স্কয়ার। তাহলে আসো আমরা যদি এখানে আসি, হ্যাঁ ওইটাই। তাহলে দেখো আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি। দেখো তারা প্রশ্নটাকে কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেছে সংখ্যা দেখলে বুঝলাম। গতিশক্তি k is equal হচ্ছে হাফ k a স্কয়ার, আর আমরা জানি ওমেগা is equal কত বাই k বাই m, তাই না? ওমেগা ইকুয়াল k বাই m রুট, তাহলে k is equal আসবে m ওমেগা স্কয়ার। তাহলে এটা চেঞ্জ করে দিলাম, তাহলে হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার k। এখন খেয়াল করো তো ভাই, আচ্ছা হাফ k a স্কয়ার। এখন সব একটু খেয়াল করি, আমরা তো ইকুয়েশন এটাই জানতাম, তাহলে এটার সাথে দেখো তারা দৈর্ঘ্যকে আবার রিলেট করে ফেলতেছে। ইকুয়েশন তো এটাই, তাহলে এখানে আছে কি ওমেগা আছে, কৌণিক কম্পাঙ্ক আছে বিস্তার, এর সাথে নিয়ে আসছে তারা দৈর্ঘ্য। আসলে আমরা দৈর্ঘ্যকে কিভাবে এখানে নিয়ে আসা যায়? তাহলে হচ্ছে হাফ m ওমেগা মানে কত জানি ভাই? 2 পাই বাই ক্যাপিটাল T তার হোল স্কয়ার ইনটু a স্কয়ার। কত T এর ভিতরে l আছে, দেখো কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেছে। তাহলে এই টিটাকে আবার আমরা যদি ভাঙাই আস্তে আস্তে করে, আগে আমরা সূত্রটা ডেভেলপ করি। তাহলে হচ্ছে হাফ m ডট 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই t স্কয়ার ডট a স্কয়ার। কেউ বলতে পারে t স্কয়ার মানে কত লিখতে পারবো? মনে মনে হিসাব করো। তাহলে 4 পাই স্কয়ার ডট l বাই g ডট a স্কয়ার, 4 পাই স্কয়ার। তাহলে কাটাকাটি খেলো, 4 পাই স্কয়ার কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ। আমরা একটু সাজাই যদি লিখি, যেটা উপরে উঠে যায় l g, হ্যাঁ হ্যাঁ ওমেগা স্কয়ার ইকুয়াল টু cm, হ্যাঁ ওইটাও বসানো যায় তো। আচ্ছা যাই চলে আসছে, এখন সমস্যা নাই। তাহলে হচ্ছে k। এখন তোমরা একটু খেয়াল করো তো ভাই, k এর সাথে l এর সম্পর্কটা কি চলে আসছে? ব্যস্তান্তর। তাহলে এখন আমরা ফাইনাল সূত্রটা লিখে দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে লেখ হচ্ছে, তাহলে সুতরাং k সমানুপাতিক হচ্ছে 1/n। তাহলে সুতরাং k2 ডিভাইডেড বাই k1 সমান সমান l1 ডিভাইডেড বাই হচ্ছে l2। এখন আমাদেরকে কি করা হয়েছে ভাই? দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। তাহলে দৈর্ঘ্যটা আমরা দ্বিগুণ করলাম, তাহলে মান বসাবো। তাহলে k2 ডিভাইডেড বাই k1 সমান সমান l1 ডিভাইডেড বাই হচ্ছে l2 মানে কত? 2l1। তাহলে l1 এর ধরো কাটা, তাহলে k2 ইজ ইকুয়াল হচ্ছে k1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টটা, যে তোমাকে বলা হচ্ছে গতিশক্তি কত হবে। আচ্ছা ভাই আসো, এক্সাম্পল 8 লেখো, বুয়েটে আসছে এটা 2018 সালে। আচ্ছা এক্সাম্পল 9 বুয়েট 2018-19। আচ্ছা দেখো, 1 মিটার দৈর্ঘ্যের একটি, এটার পাশে সিকিউ লেখা রাখবে। আমাদের বোর্ডে যে কোশ্চেনগুলো আসে অধিকাংশ কোশ্চেনই এই সরল দোলক থেকে এই টাইপের প্রশ্ন আসে। তো বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের গবের ভর
ভর 200 গ্রাম। এটাকে 60 ডিগ্রি কোণে টেনেছে। বলার মনে আছে কিনা ভাই? সরল দোলক পড়ানোর সময় ভাই বলছিলাম অ্যাঙ্গেলটা কয় ডিগ্রি? 4 ডিগ্রি বা তার চেয়ে কম। এটা আমাদের অঙ্কগুলো আসে 60 ডিগ্রি 30 ডিগ্রি। এটা কিচ্ছু করেন না, যাতে তা দিয়ে করতে হবে। তাহলে দেখো এটাকে 60 ডিগ্রি কোণে টেনে ছেড়ে দিয়ে মুক্তভাবে বুঝতে দাও। হ্যাঁ, বেশি কথা দেবো না, দিবে কি করবা? কোশ্চেন বলে দেবেন না দেয়া তো। তো আমাদের প্রশ্নটা হচ্ছে ববের গতিশক্তি নির্ণয় করো। দুইটা কন্ডিশন দিছে। এক, এটা সাম্যাবস্থান অতিক্রম করে তাহলে 2 নম্বর বলা হচ্ছে সুতা লম্বের সাথে যখন লম্বের সাথে 30 ডিগ্রি কোণে থাকে। এই হচ্ছে প্রশ্নটা। আর জি এর মান আবার বলে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাদের ভাইয়া তোমরা আজকে বাসাতে ভাই রিকোয়েস্ট সিকিউ গুলো এই টপিক থেকে প্র্যাকটিস করবা। তো ম্যাক্সিমাম সিকিউ দেখবে এই অঙ্কটার মতো। এটা করলে তোমার জন্য বোর্ডের সিকিউ গুলো ইজি হয়ে যাবে। না এটা শেষ কোনটা? ছেড়ে দিয়ে মুক্তভাবে দুলতে দেওয়া হবে। দুলতে দেওয়া হবে। ববের গতিশক্তি নির্ণয় করে। আসলে আমরা ছবিটা আঁকি। আমরা যদি ছবিটা আঁকি আমরা মনে করলাম এই হচ্ছে একটা সরল দোলক আমাদের। এই সরল দোলকটাকে আমরা দুইটা পয়েন্ট দেখালাম, একটা হচ্ছে এ আর আরেকটা দেখালাম হচ্ছে আমরা বি। এই হচ্ছে সরল দোলকটার দুইটা পজিশন। আর এটাকে মনে করলাম সি আর এটাকে মনে করলাম চূড়ণ বিন্দু ও। এই হচ্ছে সরল দোলকটাকে এখান থেকে টেনে এদিকে নিয়ে আসবে। এখন এখানে দুইটা অ্যাঙ্গেল বলতে হয়, একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে পুরো বড় অ্যাঙ্গেল যেটা ওটাকে আমরা মনে করলাম হচ্ছে 60 ডিগ্রি। আর ছোট অ্যাঙ্গেল যেটা সেটাকে আমরা মনে করলাম হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদেরকে দুইটা কন্ডিশনে আমাদেরকে হচ্ছে সরল দোলকটার গতিশক্তি বের করতে বলছে। এক, সরল দোলকটা যখন সাম্য অবস্থান অতিক্রম করে তার মানে আমরা সহজে বলতে পারি সি বিন্দু। দুই বলছে যখন 30 ডিগ্রি কোণে থাকে তার মানে কি বি বিন্দু। এখন আসো তো ভাইয়া তোমরা পারবা আশা করি। অর্থাৎ সি বিন্দুতে যখন সরল দোলকটা আসবে বা ববটা আসবে তার একটা গতিশক্তি থাকবে, কি তার তো একটাই শক্তি থাকবে, সেটা কি শুধু গতিশক্তি, বিভব শক্তি থাকবে না। তাহলে বলতো ভাই এই বিন্দুতে মোট শক্তি কত? গতিশক্তি সমান। আর এই বিন্দুতে কত? তার মানে এই বিন্দুর বিভব শক্তিটা এই বিন্দুর কি হবে? গতিশক্তি। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই বিন্দুর বিভব শক্তিটা বের করা। তাহলে এই বিন্দুর বিভব শক্তি বের করার জন্য আমরা এইখানে একটা লম্ব ড্র করলাম। তাহলে এই বিন্দুটা খেয়াল করো, সাম্য অবস্থান থেকে h1 হাইটে আছে। আর বি বিন্দুর জন্য তাহলে আমরা এটাকে এবিসি বি দ্বারা দেখালাম। আর বি বিন্দুর জন্য আমরা এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব দেখালাম। তাহলে এই পয়েন্টটাকে আমরা ই দেখালাম আর এই হাইটটাকে আমরা h2 দেখালাম। ছবিটা এখানে। তাহলে একটা হাইট আমরা দেখালাম সাম্য অবস্থান থেকে h1 হাইটে আছে, আরেকটা সাম্য অবস্থান থেকে h2 হাইটে আছে। হ্যাঁ কোনটা নিয়ে আমরা বিভব শক্তি বের করলে কি হয়? সাম্য অবস্থান থেকে কতটুকু হাইটে আছে। তাহলে আসো ভাই আমরা এই এসটা বের করবো। তার আগে তোমরা ভাইকে বলো তো ভাই, কোশ্চেনে কিন্তু তোমাকে বলে দিছে এই টোটাল হাইটটা 1 মিটার। তাহলে তুমি যদি কোনোভাবে এই হাইটটা বের করতে পারো, সবাই খেয়াল করো, এই হাইটটা যদি আমরা বের করতে পারি 1 মিটার থেকে এটা মাইনাস করে দিলে কি হয়ে যাবে? h1। তাহলে এই হাইটটা কোথা থেকে বের করবা? দেখো তো ভাই এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে আমরা আসো
তাহলে লেখা হচ্ছে ত্রিভুজ ও এ বি এ কোণ এ ও ডি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ভাইয়া তোমরা বলো তো এই ও এ যে বাহুটা আছে এটার মান কত? 1 মিটার। এখান থেকে ওই বলতে এখানে আছে সুতা সহ 1 মিটার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা বের করা। তাহলে কোণের বিপরীত বাহু লম্ব এটা কি ভূমি। তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক কার? cos। তাহলে হচ্ছে cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে OD সমান সমান OA cos 60 ডিগ্রি তাহলে হচ্ছে 1 * হাফ সমান সমান হচ্ছে 0.5 মিটার। তাহলে খেয়াল করো আমরা ওই হাইটটার মান বের করলাম হচ্ছে 0.5 মিটার। তো আমাদের টার্গেট হচ্ছে h বের করা। তাহলে দেখো এখন h1 সমান সমান হচ্ছে CD আর CD মানে আমরা লিখতে পারি হচ্ছে OC মাইনাস হচ্ছে OD 1 মাইনাস 0.5 তার মানে হচ্ছে 0.5 মিটার। তো ভাই আমাদের টার্গেট ছিল এই h এর মান বের করা। কারণ কি এই পয়েন্টে যে বিভব শক্তিটা হবে সেটাই হবে এই পয়েন্টের কার সমান? গতি শক্তির সমান। তাহলে আসো আমরা তাহলে সুতরাং C বিন্দু সরি A বিন্দুর বিভব শক্তি EPA সমান সমান হচ্ছে mgh1। ভাই m এর মান বলে দিচ্ছে 200 গ্রাম। তাহলে মান বসাও। তাহলে 200 * 10 ইনভার্স 3 g এর মান বলছে 10 আর h1 হচ্ছে 0.5 কত আসবে? হ্যাঁ 0.1 শুধু 1। আচ্ছা তাহলে হচ্ছে 1। তাহলে এখন খেয়াল করো সুতরাং আমরা একটু সাজাই দিই যেহেতু আমাদের একাডেমিক পার্টি। তাহলে আমরা এখানে দেখো C বিন্দুর মোট শক্তি সমান সমান হচ্ছে A বিন্দুর মোট শক্তি। C বিন্দুর বলতে লিখছি শক্তি সংরক্ষণশীল নীতি থেকে। তাহলে C বিন্দুর মোট শক্তিটাকে আমরা লিখলাম হচ্ছে EKC প্লাস হচ্ছে EPC সমান সমান হচ্ছে A বিন্দুর মোট শক্তি EKA যোগ হচ্ছে EKP সরি EPA আচ্ছা গতি শক্তি বিভব শক্তি। এখন ভাইয়া তুমি জানো C বিন্দুতে বিভব শক্তি কত? 0। তাহলে EKC প্লাস হচ্ছে 0 আর A বিন্দুতে ভাই সর্বোচ্চ বিন্দুতে আবার গতি শক্তি কত হয়? 0। তাহলে এখানে লিখলাম 0 প্লাস EPA এটার মান হচ্ছে 1। তাহলে সুতরাং EKC সমান সমান হচ্ছে 1। ভাই যেহেতু একাডেমিক বাক্যের জন্য ভাই একাডেমিকের মতো করে করে দিই। বাট তুমি ভর্তি পরীক্ষায় ডাইরেক্ট লিখতে পারবা যে আমাদের C বিন্দুর বিভব শক্তি আর A বিন্দুর সরি A বিন্দুর গতি শক্তি আর A বিন্দুর বিভব শক্তি সমান হতে হবে 1। আচ্ছা আমরা এবার 30 ডিগ্রিটা বের করি। এখন বলো তো ভাই তোমরা এটা পারবা? বস্তুটা যখন এই পয়েন্টে থাকবে এই বিন্দুতে বস্তুটা কিন্তু গতি শক্তিও থাকবে বিভব শক্তিও থাকবে। ভাই আমরা যদি এই বিন্দুরও বিভব শক্তি বের করে ফেলতে পারি এই 1 জুল থেকে এই বিন্দুর বিভব শক্তিটা যদি মাইনাস করে দিই তাহলে কি পাবো? গতি শক্তি। তাহলে আমাদের এখানেও টার্গেট H2 বের করব। তাহলে এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করে H2টা বের করব। ত্রিভুজ OEB ত্রিভুজ OEB এটাতে আসে এটা লাগছে আবার ত্রিভুজ OEB এর কোণ OBE সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সুতরাং cos 30 ডিগ্রি সমান সমান হচ্ছে BOE না। আচ্ছা তাহলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে OE ডিভাইডেড বাই হচ্ছে OB। তাহলে এখান থেকে আমরা যদি OE এর ভ্যালু বের করি সেটা আসবে হচ্ছে OB cos 30 ডিগ্রি তাহলে হচ্ছে 1 ইনটু হচ্ছে cos 30 মানে কত? √3/2 তাহলে হচ্ছে √3/2। তাহলে এখন H2টা বের করো। তাহলে হচ্ছে এখন H2 সমান সমান হচ্ছে সাদা কোন ক্লাস আছে আচ্ছা শেষ করি। H2 সমান কত আসবে ভাইয়া? CE মানে কত? OC মাইনাস হচ্ছে OE তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস √3/2 বাই কত আসে এটা? 0.134
134 এত জন এক 134 1 3 4 হইছে মিটার আচ্ছা ভাই তাহলে বি বিন্দুর বিভব শক্তিটা বের করে ফেলো বি বিন্দুর বিভব শক্তি তাহলে ইপিবি kgh2 তাহলে এগুলো সব ঠিক থাকবে শুধু h2 এর মানটা চেঞ্জ হবে h2 এর মান বসাও 0.134 ভাই দেখো তো এটা করলে কত আসে 0.268 জুল তাহলে আগের মতো ভাই বি বিন্দুর মোট শক্তি সমান সমান হচ্ছে এ বিন্দুর মোট শক্তি তাহলে ইকেবি এটা হচ্ছে ইপিবি তাহলে এখানে মান বসাও তাহলে হচ্ছে আমাদের দরকার ইকেবি আর ইপিবি এর যেটা ইপিবি এর মান তুমি বের করছো 0.268 সমান সমান এই বিন্দুতে গতিশক্তি নাই বিভব শক্তি হচ্ছে 1 জুল তাহলে এখান থেকে ইকেবি সমান সমান 1 মাইনাস 0.268 কত আসে 732 হ্যাঁ ওই অধ্যায়ের অঙ্কে অধ্যায়ে আসে ভাই সরল দোলক লিখতে গেলে বাপ মা ছাড়া এগুলো সব জায়গায় থাকে আজকাল না ভাইয়া বলি একটু আর 2-3টা ম্যাথ আছে ভাই ওগুলা দিয়ে দিব আজকে ছবিটা তোমরা একটু নিজ দায়িত্বে করে নিও ঠিক আছে আমাদের এই অধ্যায় শেষ আমরা হচ্ছে নেক্সট ক্লাসে মঙ্গলবারে আদর্শ ক্লাস শুরু করবো আর বৃহস্পতিবারে সবাই ভালো করে পরীক্ষা দিবা আর এরপরে ঠিক আছে এই অধ্যায়টা ভালো করে পরীক্ষা দাও বৃহস্পতিবারে হ্যাঁ সামনে এক্সাম